জুলাইকে মূলত বিপ্লব হিসেবে বললেও জুলাই কিন্তু প্রকৃতপক্ষে বিপ্লব না, গণ অভ্যুত্থান। আবুল মনসুর আহমদ বলেই গিয়েছিলেন যে মূলত ধর্মের সবটুকুই কালচার, কিন্তু কালচারের সবটুকু কিন্তু মূলত ধর্ম নয়। ভারতীয় কালচার এবং পশ্চিমা কালচার বাংলাদেশীকরণের একটা ব্যাপক প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করি। আমরা এমন একটা সময় অতিক্রম করছি যেখানে ইতিহাস আর বর্তমান পাশাপাশি হাঁটছে। আমি আকাশকে বলবো, আকাশ তুমি সরে দাঁড়াও, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আসসালামু আলাইকুম, আমি রুবিনা জাহান তিথি বক্তব্য শুরু করছি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কালচার বিষয়টি নিয়ে। প্রথমতই যদি বলি, গণ অভ্যুত্থান বলতে বোঝানো হয় মূলত কোনো রাষ্ট্র বা সমাজের শাসকের বিরুদ্ধে জনগণের একটা স্বতঃস্ফূর্ত যে উত্থান, যেটা আমরা দেখে এসেছিলাম 69-এ, দেখে এসেছিলাম 90-এ, কিন্তু বর্তমান প্রজন্ম হিসেবে সচক্ষে যে দেখাটা সেটা আমরা মূলত 24-এ এসে দেখেছি। এবং সেই 24-এর মূলত এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাদের অস্থিমজ্জায় মিশে গেছে আমাদের প্রতিটি কালচারে। আমরা যা তাই তো মূলত সংস্কৃতি। তাই এই গণ অভ্যুত্থান পরবর্তী কালচার বলতে আমরা মূলত যা বোঝাবো তার পুরোটাই আমরা। এখানে মূলত একটা বিষয় লক্ষ্য করা দরকার যে আমরা জুলাইকে মূলত বিপ্লব হিসেবে বললেও জুলাই কিন্তু প্রকৃতপক্ষে বিপ্লব না, গণ অভ্যুত্থান। কারণ বিপ্লব মূলত সেখানেই হয় যেখানে পুরো একটা রাষ্ট্রের কাঠামো পরিবর্তিত হয়। কিন্তু যেহেতু আমরা এখনও পর্যন্ত এই কালচারটা এখানে আনতে ব্যর্থ হয়েছি, তাই শুধুমাত্র এটিকে একটি গণ অভ্যুত্থান হিসেবেই এখনও স্বীকৃতি দিতে হয়। আমরা যদি মূলত চলে যাই তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একদম শুরুর দিকেই বলা যায় যে এটা আসলে এই বীজটা বপিত হয়েছিল বা মানুষ সবচেয়ে বেশি যখন রাস্তায় নেমে পড়েছিল সেটা ছিল যখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটাতে। এটাকে আবুল মনসুর আহমদের ভাষায় বলতে গেলে আসলে একটা পুরো সরকারের পতন হয়ে গিয়েছিল একটা স্যাটায়ার না বোঝার কারণে। যেভাবে তিনি রাজনীতিতে ব্যঙ্গাত্মক একটা লেখা আজ থেকে প্রায় 50-60 বছর 70 বছর আগেও লিখে গিয়েছেন, সেটা মূলত বর্তমান প্রজন্ম ধরতে পারলেও ধরতে পারেনি তার আগের প্রজন্ম। তাই তো সেই রাজনীতির সঙ্গে কোনটা রূপক, কোন স্লোগানটি রূপক সেটি বুঝতে না পারার কারণেও তাদের হয়তোবা চালটা চালতেও একটা অসুবিধা হয়ে গিয়েছিল। আবুল মনসুর আহমদ আমাদের কালচার বইয়ে মূলত এ কথাটাও বলেছিলেন যে বাঙালি মোর মধ্যে মূলত একটা বিদেশিয়ানার বা ইউরোপীয় কালচারের প্রতি যে একটা মোহ, সেটার কারণে মূলত আমরা আজকেও হয়তোবা বক্তৃতাটা আমাদের সংস্কৃতি বা কৃষ্টি না বলে আমাদের কালচার বলছি। কারণ তিনি বলেছিলেন বাঙালি আসলে মূলত কালচার কথাটা বলতে নিজেকে একটু উচ্চবর্গীয় ভাবে, কারণ সে তার নিজের সংস্কৃতিকে, নিজের শিকড়কে কিছুটা ছোটোভাবেই দেখে। যদিও আমরা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে ভেবেছিলাম এই কালচারে একটা বিরাট পরিবর্তন আসবে, যদিও পরিবর্তন একেবারেই আসে না, কিন্তু কতটুকু এসেছে সেটা এবার দেখার বিষয়। আমার মতে সবার আগে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে মূলত বাক স্বাধীনতার জায়গায়। 24 গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাকে মূলত ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের একটা সমালোচনা করতে গেলে এ ভয়টা মাথায় রাখতে হচ্ছে না আমি কি গুম হয়ে যাব, কিংবা আমার কি ছাত্রত্ব বাতিল হয়ে যাবে, আমি কি আরেকটা আবরার ফাহাদে পরিণত হব। মূলত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা হচ্ছে এই গণ অভ্যুত্থান কতটুকু সফল সেখানে না গেলেও মানুষ যে তার ভয়েস ফিরে পেয়েছে এই জায়গাটাতেও আমরা মনে করতে পারি যে আমাদের কালচারে অনেকটাই পরিবর্তন সাধিত হয়েছে। এবং সেই সাথে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলেও দেখতে পারি যে মূলত যে একটা তরুণ রাজনৈতিক ব্যক্তিবর্গ উঠে আসার যে ব্যাপারটা সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কখনো বা তরুণ রাজনীতিকরা চাচ্ছে তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে কিংবা দেশকে পুনর্গঠন করতে, কিংবা যদি আরেকটু ছোট লেন্স থেকেও দেখা শুরু করি তাহলে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে বর্তমান সময়ে কিন্তু জাকসু কিংবা রাকসুর যে নির্বাচনটা হচ্ছে সেখানেও উঠে আসছে মূলত তরুণ নেতৃত্ব। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, এত পরিমাণ স্বতন্ত্র প্রার্থী আমরা 2018 সময়েও যে ডাকসু নির্বাচনে দেখেছি সেখানেও কিন্তু দেখা যায়নি। সেখানেও আমরা মূলত এই ধরনের কিছু ব্যাপার স্যাপারও দেখতাম যে মূলত যে ক্ষমতাসীন যে ছাত্র লীগ ছিল সেই দলের ছত্রছায়ার কারণে অনেক স্বতন্ত্র প্রার্থী উঠে আসতে পারেনি, কিন্তু বর্তমান কালচারে কিন্তু সে জিনিসটা উঠে আসছে। এবং কে কতটা ভোট পেয়ে জয়ী হবে না জয়ী হবে সেটার থেকে ওই যে এই অংশগ্রহণের কালচারটা গড়ে উঠেছে সেটা কিন্তু মূলত পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে উৎসাহী করতে এবং রাজনীতিক আলাপ বাই হেট পলিটিক্স এই ধারণাটা থেকে উঠে আসার যে কালচারটা সেটাও তৈরি করেছে বলে আমি মনে করি। তবে আসলে সব কিছু ইতিবাচক হলেও সব জায়গায় তো একটা নেতিবাচক দিকও থেকে যায়। ঠিক এরকম নেতিবাচক দিকটা হচ্ছে আমাদের মব কালচার বা মোরাল পুলিশিংয়ের মতো যে কালচারগুলো আমাদের এখানে গণ অভ্যুত্থান পরবর্তীতে ঘটে উঠেছে। মূলত এটার পেছনে একটা বড় কারণ আইনের প্রতি আমাদের শ্রদ্ধাটা উঠে যাওয়া। এ কারণে আমরা আইনকে নিয়ে
আইনকে নিয়ন্ত্রণ করতে না পেরে, বিশ্বাস করতে না পেরে আমরা মূলত নিজের হাতে নিয়ে নিচ্ছি আইন। সেখানে হচ্ছে মূলত এই ধরনের বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো, মানুষের হাতে হচ্ছে গণপিটুনিতে মানুষ হত্যা, কিংবা ধর্মীয় উগ্রবাদ, যেটা আবুল মনসুর আহমদ বলেই গিয়েছিলেন যে মূলত ধর্মের সবটুকুই কালচার, কিন্তু কালচারের সবটুকু কিন্তু মূলত ধর্ম নয়। কিন্তু এই ধর্ম আর কালচারের আমরা কেন জানো না এখানে এসেও, গণ অভ্যুত্থান পরবর্তী একটা সময় এসেও আমরা আসলে সেটাকে আলাদা করতে পারছি না। ফলশ্রুতিতে কিন্তু এই কালচারটা চলে যাচ্ছে। কিংবা আমাদের যে স্বার্থপরতার কালচারটা আমরা যেটা 24-এ দেখে আসছি, যে রিক্সাওয়ালারা মূলত হচ্ছে এই পতনের জন্য সেখানে আহত ব্যক্তিদের থেকে টাকা নিচ্ছিল না, মানুষ ফ্রিতে পানি বিলাচ্ছিল। আমরা মাইলস্টোন ট্র্যাজেডির পর কেন আমরা সেটার উল্টো কালচারটা দেখলাম? কেন সেখানে পানির বোতলের দাম 600 টাকা হয়ে যাবে? কিংবা কেন রিক্সাওয়ালারা একটা জ্বলন্ত মানুষকে ফ্রিতে নিয়ে যাচ্ছে না, কিংবা সেখানেও ভাড়াটা হয়ে যাচ্ছে 1000 টাকা, 10 টাকার ভাড়া কেন 1000 টাকা হয়ে যাচ্ছে? কারণ মূলত আমরা আসলে আমাদের যে অতীত স্বার্থপরতার কালচারটা আমরা কেন জানি না আবার সেখানেই ফিরে যাচ্ছি। আমরা কেন জানি না যে পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে ফিরেছিলাম সেখানে ফিরতে পারছি না। মূলত কালচার মানে আমরা যা তাই, আমরা যতটুকু ততটুকুই আমাদের সংস্কৃতি। আমাদের আদ্যপন্ত পরিবর্তিত হলেই তবে পরিবর্তিত হবে দেশ, তবেই পরিবর্তিত হবে সমগ্র দেশের কালচার। হয়তো এই স্বপ্নটাই দেখে গিয়েছিলেন আবুল মনসুর আহমদ, সেই স্বপ্নটা আজ দেখছি আমি, সেই স্বপ্নটা আজ দেখছে বাংলাদেশের প্রতিটি জনগণ। সেই স্বপ্ন সার্থক হোক। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কালচার, আবুল মনসুর আহমদের বাংলাদেশের কালচার বইটার প্রেক্ষাপটে। প্রথমত আমরা আসলে কালচার বলতে কি বুঝি এই বিষয়টি নিয়ে আবুল মনসুর আহমদের বাংলাদেশের কালচার বইয়ের প্রথম দিকেই, অর্থাৎ প্রথম অধ্যায়ে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এবং তিনি কিন্তু কালচার শব্দটাই ব্যবহার করছেন এবং বাংলা তার প্রতিশব্দ হিসেবে কৃষ্টি শব্দটা ব্যবহার করছেন। তিনি কিন্তু সংস্কৃতি কখনো ব্যবহার করছেন না। এটা 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 মূলত বাংলার মানুষের মাটির শিকড়ের সাথে তার যে সম্পৃক্ততা এটাই প্রমাণ করে। দ্বিতীয়ত এখানে একটা বিষয় বলে রাখা প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে কালচারটা কোন দিকে যাচ্ছে বা কী হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা খুব জরুরি সময়ের প্রেক্ষাপটে। এখন তিনি 1966 সালে কেন বাংলাদেশের কালচার এই বইটা কেন তিনি লিখলেন বা কেন প্রকাশ করলেন, তার প্রেক্ষাপটটা আসলে কী, এবং কেন এখনও আজকে দিন পর্যন্ত কেন বাংলাদেশের কালচার বইটা প্রাসঙ্গিক। আসলে একটা বিষয় হচ্ছে যে কালচার কিন্তু ধাবমান, মানে সংস্কৃতি তো 10 মাইল পর চেঞ্জ হয় মানুষের বিভিন্ন হ্যাবিট বা বিষয়, কিন্তু এখানে বিষয় হচ্ছে যে বাঙালির সংস্কৃতি বা কৃষ্টির যে নিজস্বতা বা স্বতন্ত্রতা, এটা কিন্তু আসলে ইউনিক একটা বিষয়, যেটা পশ্চিমবঙ্গ থেকে বর্তমান বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরকার যে কালচারাল যে ইউনিটি, এটা কিন্তু দৃশ্যমান, এবং এই বিষয়টাই স্বাতন্ত্রতাকেই মূলত আবুল মনসুর আহমেদ একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং সেটা আসলে বাস্তব এবং সত্য। এর পাশাপাশি তিনি বর্তমান আমরা দেখি যে হেজিমনিক যে কালচারের যে ব্যাপকতা আমরা লক্ষ্য করি বিভিন্ন বিষয়ে, এবং এই হেজিমনিক কালচারের পাশাপাশি এজমালি কালচার অর্থাৎ সমগ্রতা, নিজস্বতা, আমাদের যে নিজস্ব আছে বাঙালি জাতির যে নিজস্ব কালচার আছে সেটা আমরা কতটুকু ধারণ করি এবং লালন করি, সে প্রশ্নটা কিন্তু এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত প্রাসঙ্গিক। এবং এই যে হেজিমনিক কালচার চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এটা কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে আজকের দিন পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো। যেমন আমরা দেখি গত রেজিমে, আওয়ামী লীগ রেজিমে যেটা হয়েছিল যে ভারতীয় কালচার এবং পশ্চিমা কালচার বাংলাদেশীকরণের একটা ব্যাপক প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে যেটা হয়, আসলে কি আমরা আমাদের শিকড়ে আমাদের নিজস্ব সংস্কৃতিতে গিয়ে ফিরতে পারছি কিনা। আমরা দেখছি যে বিভিন্ন অনুষ্ঠানে পাকিস্তানি শিল্পীদের আমন্ত্রণ জানা হচ্ছে, তারা এসে বক্তৃতা করছেন, গান ইত্যাদি করছেন, তাদের ভাড়া করে নিয়ে এসে আমরা তাদের গান শুনছি। পাকিস্তানি সংস্কৃতিকে আমরা বেশি হাইলাইটেড করছি, অথচ আমাদের যে জারি সারি গম্ভীরা বাউল যে সঙ্গীতগুলো আছে, আমাদের নিজস্ব যেগুলো আছে সেগুলোকে আমরা জোর দিচ্ছি, সেগুলোকে আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রাসঙ্গিক হচ্ছে কিনা, এই প্রশ্নটা কিন্তু আজকের দিন পর্যন্ত থেকে যাচ্ছে। এর পাশাপাশি আমরা দেখি যে আমাদের মিডিয়ায় বা সাংবাদিকতা পত্রিকায় আসলে বাংলা ভাষার ব্যবহারটা কতটা কীভাবে হচ্ছে, যেটা ব্রাত্যজনের ভাষা, সাধারণের ভাষা, সেটা কি আসলে আমরা ব্যবহার করতে পারছি, নাকি আমরা এখনও সেই এলিট একটা বাংলাকেই স্ট্যান্ডার্ড ধরে নিয়ে সেই অনুযায়ী কথা বলছি। আমরা দেখছি আমাদের টেলিভিশন থেকে শুরু করে রাষ্ট্রীয় মিডিয়া বা অনেক জায়গায় আসলে এখনও ইংরেজি ভাষা বা অন্য ভাষার অনুষ্ঠানের নামই হয় অন্য ভাষায়, সেখানে বাংলাটা আসলে কতটা গুরুত্ব পাচ্ছে, এই প্রশ্নটা আজকের দিন পর্যন্ত প্রাসঙ্গিক, এবং এটা আমাদের ভাবার সুযোগ আসছে। গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে যেহেতু আমরা সবাই কথা বলার সুযোগ তৈরি হয়েছে, যদিও কিছু কিছু বিষয় আছে, মবক্রেসি থেকে শুরু করে অনেক বিষয়, চাপের কিছু বিষয় আছে, তারপরেও কিন্তু ফ্রিলি কথা বলার একটা পরিস্থিতি যেহেতু তৈরি হয়েছে, সুতরাং এই বিষয়গুলো সামনে আসা প্রয়োজন, এবং আবুল মনসুর আহমেদ এই জায়গাটাই মূলত এইখানেই আমাদের এই স্বতন্ত্রতার জায়গাটাই হাইলাইট করার চেষ্টা করেছেন তার বাংলাদেশের কালচার বইতে। এর পাশাপাশি আমরা একটা বিষয় রিলিজিয়াস ডগমাটিজম যেটাকে বলা হয়, আবুল মনসুর আহমেদ কৃষ্টি বা কালচারের আলোচনায় ধর্মকেও কিন্তু
প্রাসঙ্গিক করেছেন ধর্মকেও, যদিও তিনি অতটাও হাইলাইটেড করেনি যতটা আমরা দেখছি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, যেটা হচ্ছে ধর্ম একটা অন্যতম মেজর একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা দেখছি কাওয়ালি সঙ্গীতের ব্যাপক একটা প্রচার এবং প্রকাশের হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে ধর্মটা কতটা প্রাসঙ্গিক এবং কতটা আসলে হাইলাইটেড হওয়া উচিত সেটা একটা মানদণ্ড কিন্তু মোটামুটি বাংলাদেশের কালচার যদি পড়া হয় তাহলে পাওয়া যাবে। সেখানে কতটা ব্যালেন্সড ওয়েতে থাকতে হয় সেটা তিনি রাখছেন। এর পাশাপাশি একটা বিষয় হচ্ছে জাতীয় চেতনা বা জাতীয় ঐক্যের যে বিষয়টা, আমরা আজকের দিন পর্যন্ত দেখি যে আসলে প্রত্যেকটা স্টেজে, যে ইভেন আমরা যদি এখানেও দেখি, এখানেও কিন্তু বিভাজনের একটা আমরা দেখতে পাবো যে সে খুব ভালো বলছে, সে খুব খারাপ বলছে, অর্থাৎ সব ক্ষেত্রে আমরা দুইটা বা একটা বাইনারিতে থাকছি। আমরা যে আসলে ইউনিটি বা সার্বজনীন বা একক চেতনা বা ঐক্যের কথা আসলে খুব বেশি আলোচনায় আসে না, এবং আমরা আসলে জাতিগতভাবে এখনও ততটা ঐক্য বা একক কিন্তু হতে পারিনি। এটা একটা বড় কনসার্নের বিষয় আমাদের। এই জায়গাটা নিয়ে কাজ করা উচিত, এবং এই গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের সংস্কৃতি বা কৃষ্টি বা এই রিলেটেড যে আলোচনা হয়, প্রত্যেক আলোচনা এই বিষয়টা সমানভাবে প্রাসঙ্গিকভাবে উঠে আসা জরুরি বলে মনে করি। এর পাশাপাশি সাহিত্য, আবুল মনসুর আহমেদ দেখিয়েছেন যে পশ্চিম বাংলা সাহিত্যে এবং তৎকালীন পূর্ব বাংলার যে সাহিত্যটা, এই সাহিত্যের ভিতরে ভাষার ব্যবহার যে পার্থক্যটা, এটা কিন্তু আবুল মনসুর আহমেদ একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন বলা যায়। এর পাশে এখন যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে এটা দেখি, আসলে হ্যাঁ, এটা সত্য যে ব্রাত্যজনের ভাষা বা সাধারণ মানুষের ভাষা উঠে আসছে। আমরা যে ভাষায়, যে টোনে সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন শ্রমিক থেকে শুরু করে একজন সাধারণ একদম প্রত্যন্ত গ্রামের মানুষ যে ভাষায় কথা বলে, আমরা চেষ্টা করছি আমাদের সাহিত্যে সে ভাষাটা ইনক্লুড করার। কিন্তু তারপরেও কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজেশনের বিষয়ে বা একটা বিষয়ে আমরা কিন্তু সেখানে একদম রুটে যেতে পারছি না। এই বিষয়টা আসলেই বর্তমান প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করা এবং এই ব্রাত্য মানুষের ভাষা, সাধারণ মানুষের ভাষা আরও বেশি আমাদের সাহিত্যে ইনক্লুড হওয়া জরুরি বলে মনে করি। এবার আমি আমার বক্তব্য শেষের দিকে শেষ করব স্বপ্ন দিয়ে। আবুল মনসুর আহমেদ কিছু স্বপ্নের কথা বলেছেন। কি স্বপ্ন? বাংলাদেশ চেতনাগতভাবে বা বাংলাদেশের কালচার যে ইউনিটি বা একক একটা নিজস্বতা আছে, এই নিজস্বতা ইউনিক, অন্য সকল কালচারের তুলনায় ইউনিক। এখন এই ইউনিটিটা, এই একক নিজস্বতাকে আমরা কতটুকু ধারণ করতে পারছি এবং এই নিজস্বতাকে আমরা আসলে কি পর্যায়ে রাখতে পারছি। এখন আমাদের স্বপ্নের কথা যদি আমরা বলি, আমরা স্বপ্ন দেখি, স্বাভাবিকভাবে স্বপ্ন দেখি যে বাংলাদেশের চেতনাগতভাবে একক থাকবে এবং এখানে বিভাজন কম থাকবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কি আসলেই সেই বিভাজনটা কমাতে পারছি? আসলে কিন্তু পারছি না। এই বিভাজন কমানোর জন্য আমাদের স্বপ্ন দেখতে হবে অবশ্যই, এবং স্বপ্ন দেখার ক্ষেত্রে আবুল মনসুর আহমেদের বাংলাদেশের কালচার বইটা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং আজকের দিন পর্যন্ত বাংলাদেশের কালচার, আবুল মনসুর আহমেদের বাংলাদেশের কালচার পাঠটা অত্যন্ত জরুরি এবং আবশ্যক বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে। একটি জাতি যখন নিজের অধিকার আদায়ে রাজপথে নামে আর বুক চিতিয়ে বলে এই দেশ আমার, তখন শুধু ইতিহাস পরিবর্তন হয় না, জন্ম নেয় একটি নতুন কালচার বা সংস্কৃতি। আজ আমি দাঁড়িয়েছি সেই উষ্ণ কালচারের আলোচনায়, যার নাম গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কালচার। আমরা এমন একটা সময় অতিক্রম করছি যেখানে ইতিহাস আর বর্তমান পাশাপাশি হাঁটছে। ইতিহাস আজকে কেবল বইয়ের পাতায় নয়, তা যেন আমাদের রাস্তায়, আমাদের চোখে, আমাদের কণ্ঠে উচ্চারিত স্লোগানে বেঁচে আছে। ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের রাজনীতির পটও পরিবর্তন করেছে ঠিকই, কিন্তু আমাদের সামনে দাঁড় করিয়েছে এক নতুন সাংস্কৃতিক বাস্তবতা, যার মাঝে আছে আশা, আছে শঙ্কা, আছে জাগরণ, আছে চ্যালেঞ্জ। আজ আমি দাঁড়িয়েছি সেই উষ্ণ কালচারের আলোচনায় আলো এবং ছায়ার দিকগুলো তুলে ধরতে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভয়ের কালচারের পতন এবং প্রশ্নের কালচারের উত্থান ঘটেছে। একসময় প্রতিবাদ ছিল রাজনীতির অংশ, আজকে প্রশ্ন করা হচ্ছে এক ধরনের কালচার। আজকে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় কোনো প্রশ্ন কিংবা একটা সময় ছিল রাজনীতি বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানেই ছিল ভয়, এবং প্রশ্ন করা ছিল এলিট শ্রেণীর কালচার। কিন্তু আজকে আমাদের বর্তমান মানুষজন রাষ্ট্রীয় কোনো অন্যায় বা দুর্নীতি দেখলে নির্দ্বিধায় তারা প্রশ্ন ছুড়ে মারে, রাজা তোমার মগজ কোথায়? আজকে আমরা দেখতে পাই সংহতির কালচার। রাষ্ট্র মানে শুধু সরকার নয়, রাষ্ট্র মানে আমি, তুমি, আমরা। গ্রাম থেকে শহর কিংবা বিশ্ববিদ্যালয় থেকে গার্মেন্টস কর্মী কিংবা তৃতীয় লিঙ্গের মানুষজন সবাই আজকে এক কাতারে দাঁড়িয়েছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চায়। আজকে মানুষ বিশ্বাস করে আমি তোমার থেকে যতই আলাদা হই না কেন, অধিকার তোমারও আছে, অধিকার আমারও আছে। আন্দোলন পরবর্তী কালচার আমাদের তরুণ প্রজন্মের আত্মপরিচয় গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের তরুণ প্রজন্ম শুধু চাকরি নয়, তারা সম্মান চায়। কিন্তু সূর্যের আলো যেমন ছায়া তৈরি করে, ঠিক তেমনি আমাদের এই কালচারের পেছনেও কিন্তু রয়েছে কিছু ধূসর বাস্তবতা, যেটা আমাদের চোখ এড়িয়ে যাওয়া মোটেও উচিত নয়।
গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাই আমাদের ঐক্য ভেঙে আজকে তৈরি হয়েছে সামাজিক মেরুকরণ, দল ধর্ম শ্রেণীবিভেদ আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কোনো মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় কোনো রাজনৈতিক মতামত প্রদর্শন করে, সেক্ষেত্রে তার সামনে আসে তুমি আমার দলে না কিংবা তুমি তাদের দলে, এমন সব বিতর্কের সম্মুখীন হতে হয়। আজকে দেখা যাচ্ছে আত্মকেন্দ্রিক কালচারের জন্ম নিয়েছে, আমার ঘরে শান্তি থাকলেই হলো কিংবা আমার দলের প্রচারণা করলেই হলো, এমন স্বার্থকেন্দ্রিকতা বেড়ে গিয়েছে। আজকে আমরা দেখতে পাই পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালাইজড কালচার, অর্থাৎ আজকে আমাদের রাজনৈতিক নেতারা তাদের নিজেদের স্বার্থ কিংবা নিজেদের প্রচারণার জন্য তারা সঙ্গীত, নাটক, আবৃত্তি কিংবা বিভিন্ন উৎসবকে ব্যবহার করছে। দিন শেষে যখন তাদের স্বার্থ পূরণ হচ্ছে তখন তারা আর ফিরেও তাকাচ্ছে না। এই ধরনের চর্চা একটি ক্ষয়িষ্ণু কালচার তৈরি করছে, যেটা আমাদের সংস্কৃতি কিংবা শিল্পের যথাযথ মর্যাদা দিতে পারছে না। 2024-এর গণ অভ্যুত্থান আমাদের দিতে পারত একটি স্বতন্ত্র, স্বাধীন এবং অন্তর্ভুক্তিমূলক কালচার, কিন্তু দুঃখের বিষয় এই যে আজকেও আমাদের নেই কোনো পরিকল্পিত সাংস্কৃতিক নীতি, আমাদের নেই পর্যাপ্ত বাজেট এবং সহায়তা। আজও আমাদের অনেক নাট্যশিল্পী, চিত্রশিল্পী, আমাদের আবৃত্তি শিল্পী থেকে শুরু করে বিভিন্ন সাহিত্য কিংবা সাংস্কৃতিক আয়োজন পর্যাপ্ত বাজেট কিংবা অর্থ পাচ্ছে না। ফলশ্রুতিতে দিন শেষে আমরা যেই অন্তর্ভুক্তিমূলক এবং সৃষ্টিশীল কালচারের স্বপ্ন দেখেছিলাম সেটি আজকে বাস্তবায়িত হচ্ছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিল্পের বাণিজ্যিকীকরণ। একটা সময় ছিল যখন আমাদের আন্দোলন ছিল গণমানুষের ভাষা হওয়া, প্রত্যাশা করেছিলাম গণমানুষের ভাষা হবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই শিল্পের বাণিজ্যিকীকরণ, আজকে সেই শিল্প ব্যবহার করা হচ্ছে ব্র্যান্ডিং কিংবা কর্পোরেট প্রচারণার জন্য। আজকে আমাদের আন্দোলনের বিভিন্ন স্লোগান টি শার্টে ব্যবহার করা হচ্ছে, সেটি ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনে। সামাজিক যেই বার্তা আমরা দিতে চেয়েছিলাম সেটা আজকে হারিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসে, আমরা কি করব, কোথায় যাব? স্রোতের সাথে গা ভাসিয়ে দেব, নাকি আমরা নিজেরাই তৈরি করব আমাদের সংস্কৃতির নতুন একটি স্রোত? তাই আমরা চাই আমাদের সংস্কৃতি হবে শেকড় সন্ধানী এবং নিজস্বতাপূর্ণ। আমাদের সংস্কৃতির প্রধান উৎসই হচ্ছে আমাদের গান, কবিতা, নাটক এবং আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি। আমাদের সেই নিজস্বতাগুলোকে আধুনিক সময়ে আধুনিকভাবে উপস্থাপন করা এখন সময়ের দাবি, যেটা আমরা এখনও করতে পারিনি। আমরা চাই অন্তর্ভুক্তিমূলক কালচার। আজকে সংস্কৃতি শুধুমাত্র শহরের মানুষের জন্য নয়, সংস্কৃতি আজকে কৃষক, শ্রমিক কিংবা প্রান্তিক জনগোষ্ঠীরও। আমরা চাই আমাদের সাংস্কৃতিক আন্দোলনের গতিপথে সকল শ্রেণী এবং সকল এলাকার মানুষগুলোকে অন্তর্ভুক্ত করতে। আমরা চাই মুক্ত চিন্তা ও সমালোচনার একটি কালচার তৈরি হোক, কেননা মত প্রকাশের স্বাধীনতাই হলো কালচারের প্রধান শক্তি। আমরা আজকে সেন্সরশিপ বা গোষ্ঠীগত প্রভাব থেকে আমাদের কালচারকে মুক্ত করতে চাই, যেটা আন্দোলন পরবর্তী সময়ে এখন পর্যন্ত আমরা করতে পারিনি। আজকে আমাদের স্কুল কলেজগুলোতে সাংস্কৃতিক চর্চার নামে মাত্র হচ্ছে। আজকে আমরা চাই আমাদের স্কুল কলেজ বা প্রতিষ্ঠানগুলোতে আবৃত্তি, বিতর্ক, নাট্য চর্চা আরও বহু পরিসরে বিস্তৃত হোক। এতে কি হবে, আমাদের তরুণ প্রজন্মের মাঝে সাংস্কৃতিক বিকাশ সাধিত হবে। অপরদিকে আজকে তারা যে সংস্কৃতিকে চিনছে না, তারা আজকে তাদের মাঝে সাংস্কৃতিক গর্ব জাগ্রত হবে এবং একটি দায়বদ্ধতার জায়গাও তৈরি হবে। ফলশ্রুতিতে এগিয়ে যাবে আমাদের সংস্কৃতি। আজকে দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চের নাটক কিংবা রাস্তায় করা কোনো মুক্ত আবৃত্তি খুব সহজে ভাইরাল হচ্ছে। এতে আমাদের সংস্কৃতির যেই বিশ্বায়ন সেটি কিন্তু হচ্ছে। সেই সাথে রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব, পডকাস্ট, এগুলো আমাদের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার বড় একটি মাধ্যম হিসেবে কাজ করছে। তাই ডিজিটাল এই যুগে আমাদের ডিজিটাল প্রযুক্তির ডিজিটালাইজেশন করতে হবে সঠিক কৌশল আয়ত্তের মাধ্যমে। সেগুলোর অপব্যবহার আমরা করতে চাই না এবং সেই সাথে আমরা সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে আমাদের সংস্কৃতির বিশ্বায়ন ঘটাতে চাই। তাই আমরা চাই বিভাজন নয় সংহতি, হিংসা নয় সহমর্মিতাই হোক আমাদের সাংস্কৃতিক আন্দোলনের মূল চেতনা। আমরা চাই মানবিক, গণতান্ত্রিক, শেকড় সন্ধানী এবং যুগোপযোগী একটি কালচার। আমরা চাই যেখানে থাকবে মুক্ত চিন্তার জায়গা, থাকবে বঞ্চিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, থাকবে ধর্মীয় সম্প্রীতির বার্তা এবং থাকবে তরুণ সমাজের উদ্যম এবং প্রবীণদের অভিজ্ঞতা। ধন্যবাদ। আমি মনে করি যে আবুল মনসুর আহমদের যে কৃষ্টি বা কালচার ভাবনা, সেটা তার সজ্ঞা, তার অভিজ্ঞতা আর তার যেই বহু বছরের যে পর্যবেক্ষণ, সেটার মাধ্যমে তিনি ফুটায় তুলছেন। সেটা তার আত্মকথা কিংবা বাংলাদেশের কালচার, এই দুইটা বই পড়লেই বোঝা যাবে। তো আমরা সেখানে আর কি যে কাঠামোগতভাবে যেইভাবে বইগুলোতে লেখা দেখি বা আলোচনা দেখি কালচারের, তিনি সেখান থেকে পুরাটাই ভিন্নভাবে আলোচনা করছেন। মানে বলতে গেলে নিজস্ব অভিজ্ঞতা। যখন তিনি লিখছেন তার বয়স ছিল কত, 60-এর উপরে। তার নিজের ভাষায় তখন তিনি পলিটিক্যাল হরি ঠাকুর।
তো বাংলাদেশের কালচার এই বইটা তো সেই সময় লেখা। তো আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে তার জীবনের যেই সঞ্চিত পুরো অভিজ্ঞতা এবং প্রকৃতগতভাবে যে প্রাপ্ত যে সজ্ঞা বলি, সেটার তিনি একটা সফল প্রয়োগ ঘটাইছেন এই জায়গায়। এর পাশাপাশি যদি বলতে পারি, তার বাংলাদেশের কালচার বইটা হচ্ছে আমাদের জন্য একটা উপদেশনামা বা পরামর্শ, বিশেষত যারা লেখক তাদের ক্ষেত্রে। আর যদি বইয়ের প্রথম প্রবন্ধে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে তিনি এখানে আমাদেরকে দেখাইছেন আমাদের সামগ্রিক কালচারটা কেমন হবে, কিভাবে হবে, বা নতুন নতুন বিষয় কিভাবে আমরা ইনক্লুড করব। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আমাদের ভাষা বা সাহিত্যের ভাষাটা কেমন হবে, যেহেতু তিনি হচ্ছেন 20 শতকের মানুষ। সেই সময় যদি বলি, মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম বা কালচারের মাধ্যমই ছিল মোটা দাগে সাহিত্যই, বা আরও ক্লিয়ারভাবে বলতে গেলে উপন্যাস বা গল্প। এই কাজটা তিনিও করছেন। তার যে 3টা আছে, উপন্যাস আছে, এটার ভিতরে তিনি চেষ্টা করছেন যে পূর্ব বাংলার ভাষা আনতে, বা এখানে তো একটা সমালোচনাও আছে ময়মনসিংহের ভাষার পরিমাণ সেখানে বেশি, বা আমার নিজের কাছে লাগছে মানে একটু উপন্যাসগুলো একটু তাড়াহুড়া আছে। এটা তিনি তো করছেন পাকিস্তানের যখন 47-এর পরে। তার আগেও তার এই স্বাতন্ত্র্য বোধ ছিল, যখন তিনি যে কংগ্রেসের জাতীয়তাবাদী রাজনীতি করতেন, তখন তিনি ছোট গল্পগুলো লিখছেন, কিন্তু সেখানেও পূর্ব বাংলার ভাষাই ছিল। তারপরে যদি আমরা দেখি যে আরেকটা প্রবন্ধ ছিল তার, ওই যে তিনি যে রেনেসা কমিটির সভাপতি হিসেবে যেটা দিয়েছিলেন, সেইটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট মনে করি আমি। বর্তমানে আমাদের যেই পরিচয়, যেটা নিয়ে অনেক দ্বন্দ্ব হচ্ছে, বা মাঝে মধ্যে এটা নিয়ে একটা ক্যাওয়াসের মতো সৃষ্টি হচ্ছে, সেখানে হচ্ছে সেটা আমার কাছে লাগে যে আমাদের বর্তমান যাকে আমরা উপদেষ্টা হিসেবে চিনি, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি আমাদেরকে যেই আমাদের ফাউন্ডিং ফাদার হিসেবে রাখছেন, বা বাংলাদেশি আমাদের নিজস্ব প্রেক্ষাপটে যে পাকিস্তান আন্দোলন, সেইটা তিনি দেখছেন। এইটা আমরা আবুল মনসুর আহমদের এই রেনেসা কমিটির ভাষণে আমার কাছে লাগছে এখানে আছে সেই বিষয়টা, বা তিনি পাকিস্তান হওয়ার পরেও সেই বিষয়টা আনছেন। সেখানে তিনি 2 জায়গাতেই ভিন্নতা দেখাইছেন, বা তিনি তার রেনেসা কমিটির ভাষণে আমার কাছে বিশেষত লাগছে সেটা তিনি পশ্চিম বাংলার থেকেও ভিন্ন রাখতে চেয়েছেন, আবার যে আমাদের পশ্চিম পাকিস্তান বলতে যা বুঝাই সেখান থেকে আমাদের ভিতরে ভিন্নতা থাকবে। এই জন্য তিনি যে সাহিত্যের বিষয়টা থেকে বেশি জোর দিছেন। আবার এখানে একটা ইয়েও থাকতে পারে, তিনি হরফগুলা নিয়েও একটু দিছেন যে 20টা হরফ থাকবে, আমাদের কোনো হরকত থাকবে না বলতে গেলে। তো আমার কাছে এই সাহিত্য বিষয়টাই বেশি ইম্পর্টেন্ট লাগছে। বা এখন আমাদের মাধ্যমগুলো কিন্তু আরও বড় হচ্ছে, বিস্তৃত হচ্ছে, শুধু তো গল্পে উপন্যাসে নাই বা বই পড়ার ভিতরে নাই, সেগুলো আরও বাড়ছে। বা আমাদের এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সেদিক দিয়ে দেখলে তো তার সময় তো আবার সিনেমাটাও একটা পরে আসছে, 60-এর দশকের থেকে যদি বলি জনপ্রিয় হচ্ছে। তিনি কিন্তু তার ওই যে বাংলাদেশের যে কালচার প্রবন্ধ, সেখানে তিনি বলছেন সিনেমাটাও হবে কেমন আমাদের। আর আমাদের এখন গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক ধরনের কালচারের মিডিয়াম বলতে পারি, একটা নতুন আসছে যে গ্রাফিতি। আমার কাছে এইটা লাগছে একটা ইন্টারেস্টিং বিষয়, এখন আমাদের এইভাবেও ভাবা যায়। তিনি তো বলছেন আধুনিকতার ভিতরে থাকতে হবে, সভ্যতা বলতে তো আমরা একটা জিনিস এখন চিনি, পশ্চিমা সভ্যতা, সেটার মাপেই করতে হবে। তার সময় যেরকম সিনেমা ছিল, বা আমাদের এখন তো সিনেমাগুলো ভিন্ন রকমের হচ্ছে, বা আমাদের এখন সিরিজও পাচ্ছি আমরা, আমাদের এমনভাবেই করা উচিত মনে করি, ধাপে ধাপে যাওয়া, নতুন নতুন বিষয় সাথে পরিচয় হওয়া। মাগো, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তোমার ভয় কি মা আমরা প্রতিবাদ করতে জানি। যে প্রতিবাদের আগুনে রক্তস্নাত ছাত্র জনতার গণজাগরণে চূর্ণ বিচূর্ণ হয়েছিল ফ্যাসিবাদী ক্ষমতার মসনদ, রচিত হয়েছিল একটি দেশ, একটি ঐতিহাসিক মুহূর্ত, ইতিহাসে যা 36শে জুলাই নামে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। জুলাইয়ে যারা প্রথম পা বাড়িয়েছিল, আমি আজ এসেছি তাদেরই উত্তরসূরি হয়ে তাদের কথা বলতে। আমার নাম একজন স্বপ্নদ্রষ্টা, আমার দেশ বাংলাদেশ। জুলাইয়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা স্বৈরাচারের গ্রেনেডের সামনে যেভাবে বুক পেতে দাঁড়িয়েছিল, যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নে সোনার বাংলার কালচার কি এখনও প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। তারা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আলোচনা করছি কিভাবে একটি দেশকে টেকসই সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের গণতান্ত্রিক উত্তরণের উপায়গুলো কী হবে, কীভাবে একটি দেশকে অন্তর্ভুক্তিমূলক সামষ্টিক বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো, সে আলোচনাটাই করছি। পাশাপাশি আমাদের এই আলোচনাটা জারি রাখতে হবে আমাদের সাংস্কৃতিক আন্দোলনের গতিপথ, স্বরূপ, প্রকৃতি কেমন হবে। এক্ষেত্রে সব্যসাচী লেখক আবুল মনসুর আহমেদ তার পাক বাংলা কালচার, যেটি পরবর্তীতে বাংলাদেশ কালচার নামে অনুদ্ধৃত হয়েছে, বইটিতে তিনি বাংলার সংস্কৃতির সীমাবদ্ধতা, সম্ভাবনা এবং সংকট তুলে ধরেছেন। আমরা আমাদের এই চলার পথে আবুল মনসুর আহমেদের রেখে যাওয়া স্মৃতি, তার লেখা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে তা হবে আমাদের এই সোনার বাংলাদেশ গড়ার
অন্যতম পাথেয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আসলে কেমন কালচার চাই? আমরা এমন কালচার চাই যেখানে থাকবে না কোনো দুর্নীতি, হত্যা, নির্যাতন, আয়না ঘরের মতো কালো অন্ধকার ডুবন্ত সূর্যের মতো লাল দিগন্তে হারিয়ে যাবে। গণমাধ্যমকে তার সত্য তুলে ধরার জন্য একবারও ভাবতে হবে না। পুলিশ কোনো রাজনৈতিক দলের শোকেজে সাজিয়ে রাখা পুতুল হবে না। রাজনৈতিক ব্যক্তিরা হবে পরিশুদ্ধ, নীতিনৈতিকতায় অনন্য, যাদের কাছে ব্যক্তিগত স্বার্থের চেয়ে জনগণের স্বার্থই প্রধান বলে বিবেচিত হবে। এদেশে থাকবে না কোনো দুর্নীতি সর্বনিম্ন স্তরে পৌঁছে যাবে। এদেশের নারীর নিরাপত্তা, ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। কারো অবস্থা আবরার ফাহাদের মতো হবে না। কেউ যদি ফেসবুকে রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে, তাকে এই রাষ্ট্র বাহবা দিবে, এই রাষ্ট্র তাকে মাথায় করে রাখবে। কারো অবস্থা যেন ত্বকী হত্যার মতো না হয়। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে থাকবে না কোনো অনাচার, থাকবে না কোনো পাপাচার, থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সমাহার। এদেশে নতুন করে গড়ে উঠবে না নতুন কোনো স্বৈরাচার। শুধু 2024 না, সামনে যখনই এদেশে নতুন স্বৈরাচার জেগে উঠবে, আমরা তখনই প্রতিবাদী ছাত্র সমাজ আমরা গ্রেনেডের সামনে বুক পেতে দাঁড়াবো, বলবো বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরা আমাদের পরবর্তী কোনো স্বৈরাচার গড়ে উঠবে না, সেজন্য আমরা এখন থেকেই সচেষ্ট। আমরা আমাদের পরবর্তী রাষ্ট্রনায়ককে বলতে চাই, ন্যায়ের পক্ষে জনতা, অন্যায় দেখলেই একতা। এবং আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে অর্থনীতি, সংস্কৃতি থেকে শুরু করে সব দিক থেকে সমৃদ্ধশালী বাংলাদেশ, যে বাংলাদেশকে দেখে বিশ্ববাসী বলবে সাবাস বাংলাদেশ। অবাক এ পৃথিবী, নীরব তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। আমরা মাথা নোয়াবো না। আমরা মাথা নোয়াইনি 1952 সালে, আমরা মাথা নোয়াইনি 1969 সালে, আমরা মাথা নোয়াইনি 1971 সালে। 71 থেকে 24 একই সূত্রে গাথা। সামনেও যখনই দরকার হবে তখনই আমরা কখনোই মাথা নোয়াবো না। আমরা সবসময় ন্যায়ের পক্ষে। এদেশ যেন সুখে সমৃদ্ধি সুজলা সফলা বাংলাদেশ হয়ে ওঠে, আমরা সেই চেষ্টাই করব। আমরা সবসময় দালালি না রাজপথ, এর মধ্যে রাজপথকে বেছে নেব। আমরা নিরস্ত্র হয়ে যুদ্ধ করব, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মানসিকতা থেকে। আমাদের সেই মানসিকতা এখন তুলতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে এখন থেকেই গণতান্ত্রিক চেতনা, সামাজিক অধিকার এবং রাজনৈতিক সম্পর্কে সচেতন করতে হবে, যেটা আবুল মনসুর আহমেদ তার সবগুলো লেখায় লিখে গিয়েছেন। আমরা আবুল মনসুর আহমেদকে ধারণ করব, একই সাথে আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলব যেভাবে 24 সালে জেন জিরা মাঠে নেমেছিল, তারা দেখিয়ে দিয়েছে। এবং আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেখানে রোল মডেল হবে আমাদের এই স্বপ্নের সোনার বাংলাদেশ। আমি আকাশকে বলবো, আকাশ তুমি সরে দাঁড়াও, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। যে দাঁড়ানোতে থাকবে না কোনো বৈষম্য, পাপাচার, দুর্নীতি, সুদ, ঘুষ, হত্যা, রাহাজারি থেকে কোনো কিছুই থাকবে না। এবং আমি আমার বক্তব্য শেষ করব, আমার যারা তরুণ প্রজন্ম আছে, যারা আমার অনুজ আছে, আমার ভবিষ্যৎ বাংলাদেশ, যারা বাংলাদেশকে গড়বে, বাংলাদেশের কর্ণধর, সে অনুজদের কাছে আমি ছোট্ট একটা শপথ রেখে আজকের উপস্থিত বক্তৃতা শেষ করছি। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে বাংলাদেশের সরাবো জঞ্জাল। এই বাংলাদেশকে তোমাদের বাসযোগ্য করে দিয়ে যাব আমরা নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই বাংলাদেশ হবে সবার রোল মডেল। ধন্যবাদ সবাইকে। আবুল মনসুর আহমেদ স্মৃতি বক্তৃতা 2025-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কালচার, এ বিষয়ে আমি এখন বক্তব্য রাখব। আমি আমার বক্তব্যের শিরোনাম দিয়েছি বাংলাদেশের জাতীয় আত্মা ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কালচার। কালচার কি? আমরা যদি দেখি, আবুল মনসুর আহমেদ তার বাংলাদেশের কালচার বইতে বলছেন প্রত্যেকটা জাতির একটি নিজস্ব ব্যক্তিত্ব বা পার্সোনালিটি রয়েছে, যার নাম হচ্ছে কালচার। অর্থাৎ একটা জাতি, একটা পুঞ্জীবিত জাতি, যাদের একটি আকাঙ্ক্ষা রয়েছে, ঐতিহ্য, মূল্যবোধ, কিংবা তাদের যে জীবনবোধ, সেই জীবনবোধের যে পার্সোনালিটি, সেটা হচ্ছে কালচার। কালচারের উৎস কী? আবুল মনসুর আহমেদ বলছেন কালচারের উৎস হচ্ছে মন। এই মনের বিকাশের নামই হচ্ছে কালচার। আজকে আমরা এমন একটি সময় দাঁড়িয়েছি যেখানে ইতোমধ্যেই আমাদের দেশে একটি গণঅভ্যুত্থান ঘটে গিয়েছে। তো গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের কালচার কেমন হবে?
আবুল মনসুর আহমেদ বলছেন যে কালচারের পথে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জাতীয় আত্মা বা ন্যাশনাল স্পিরিট। আবুল মনসুর আহমেদ বলছেন যে একটি রাষ্ট্রের যেমন দৈহিক, বর্ণনাগত বা বস্তুগত ভিত্তি বা পরিচয় রয়েছে, ঠিক তেমনই রাষ্ট্রের এগুলোর বাহিরেও একটি স্পিরিচুয়াল পরিচয় রয়েছে। জার্মান দার্শনিক হেগেল তার ফেনোমেনোলজি অফ স্পিরিটে যে স্পিরিটের কথা বলেছেন সেটা মেটাফিজিক্যাল, কিন্তু আবুল মনসুর আহমেদের স্পিরিট মেটাফিজিক্যাল নয়, এটা অত্যন্ত একটি বাস্তব সত্তা। আবুল মনসুর আহমেদ বলছেন যে এই যে কালচারের পথে সবচাইতে বড় বাধা হচ্ছে বিচ্ছিন্নতা। সেই বিচ্ছিন্নতা হচ্ছে জাতীয় বিচ্ছিন্নতা, জাতিগত বিচ্ছিন্নতা, ধর্মীয় বিচ্ছিন্নতা এবং ব্যক্তিগত বিচ্ছিন্নতা। যেমন আমরা দেখব আবুল মনসুর আহমেদ তার আমার দেখা রাজনৈতিক 50 বছর বইয়ে বলছেন, যখন দালাল আইন হইল 1972 সালে, আবুল মনসুর আহমেদ বলছেন যে এই যে আমাদের স্বাধীনতা এলো 1971 সালে, এই স্বাধীনতা কেবলমাত্র যারা যুদ্ধের পক্ষে ছিল তাদের জন্য আসেনি, এই স্বাধীনতা এসেছে যারা যুদ্ধের পক্ষে ছিল না তাদের জন্যই। কেননা আবুল মনসুর আহমেদ বলছেন যে কালচারে বৈচিত্র্য থাকবে এবং আমি কেবলমাত্র ভালো গুণগুলি নিয়ে কালচার তৈরি করবো বিষয়টা এরকম না, কালচারে ভালো গুণ এবং মন্দ গুণ দুইটাই থাকতে হবে, অর্থাৎ বৈচিত্র্যতা থাকবে, সেটা তিনি স্বীকার করেছেন, কিন্তু বৈচিত্র্যতা ও বিভাজন এক জিনিস নয়। আবুল মনসুর আহমেদ বলছেন বিভাজন যে কতটা ক্ষতি করে আমাদেরকে সেটার যে একটা বাস্তব প্রমাণ এবং প্রতিচ্ছবি সেটা আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে দেখতে পাবো, যেখানে ফ্যাসিস্ট হাসিনা আমাদের বলেছিল, জেনজিদের আমরা যখন আন্দোলন করেছিলাম আমাদের বলেছিল তোমরা তো রাজাকার, হ্যাঁ তোমরা কেন এসেছো আন্দোলন করার জন্য। এই যে শেখ মুজিব একটা বিভাজন তৈরি করে গেল আজ থেকে 54 বছর আগে, সেই বিভাজন এখনও কিভাবে মানুষ মেরেছে এবং সমাজের যে ফেসিবাদের যে জন্ম দিয়েছে বিভাজন সেটা আমরা এখানে দেখতে পাবো। এখানেই আবুল মনসুর আহমেদ আজও আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে রয়ে গেছেন। ফেসিবাদের পতন ঘটলো, কীভাবে ঘটলো? ডানপন্থী বামপন্থী সকলে ঐক্যবদ্ধ হয়েছিল, অর্থাৎ এই যে বিভাজনকে দূর করে একটি ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে আমরা ফেসিবাদকে দূর করেছি। এখন বাংলাদেশের যে জাতীয় যে আত্মা সেটা কেন হলো না? আবুল মনসুর আহমেদ বলছেন যে এই যে আমাদের একটা ঐক্যবদ্ধ যে জাতি, সামাজিক যে বিচ্ছিন্নতা সেটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে পারিনি, যার ফলে হচ্ছে আমাদের কালচারটা গড়ে ওঠেনি। তো আজকে গণঅভ্যুত্থান পরবর্তী কালচার কেমন হবে তার একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা আবুল মনসুর আহমেদের কাছ থেকে পাবো, যে যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল বা বিপক্ষে ছিল তাদের যেন আর বিভাজন করা না হয় এবং সমাজে যত মতাদর্শ রয়েছে তাদের ভেতরেও যেন বৈচিত্র্যতা থাকবে, কিন্তু বিভাজন বা বিচ্ছিন্নতা যেন না থাকে, সেটা আমরা আবুল মনসুর আহমেদের কাছ থেকে শিক্ষা নিতে পারি। আমাদের কালচারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাষা। তো আমাদের ভাষা কেমন হবে গণ অভ্যুত্থান পরবর্তী কালচারে? আবুল মনসুর আহমেদ তার বাংলাদেশ কালচার বই বলছেন যে কলকাতার যে প্রমিত বাংলা তার বিপরীতে এই দেশে ঢাকাইয়া একটা ভাষা গড়ে উঠবে এবং সেই ভাষা হবে এই দেশের সাহিত্যের ভাষা, এই দেশের পাঠ্যপুস্তকের ভাষা, অর্থাৎ যে ভাষায় সাধারণ মানুষ, মেহনতি মানুষ কথা বলে সেই ভাষাই হবে আমাদের কালচারের ভাষা। পরিশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে কালচারের পথে যে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতা দূর করার জন্য আমাদের 1971 সালের যুদ্ধ ছিল একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। স্বাধীনতা এসেছে, আমাদের স্বাধীনতার 54 বছর চলে গেছে, তারপরও আমাদের সেই কাঙ্ক্ষিত কালচার গড়ে তোলে। অর্থাৎ এই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কালচার বিনির্মাণের সূচনাকাল আমরা যেখানে দাঁড়িয়ে আছি। আগামীতে সুখী সমৃদ্ধ এবং বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের যে বিভাজন, সেই বিভাজনকে এড়িয়ে যেতে হবে। হেগেল বলতেন স্পিরিটের পথে যারা বিভাজনকে ঐক্যে নিয়ে আসে তারাই হচ্ছে প্রকৃত ফিলসফার কিং তথা জ্ঞানী মানুষ। আমাদের ফিলসফার কিং সেই আবুল মনসুর আহমেদ, যার কাছ থেকে আমরা দেখতে পাবো কিভাবে বিভাজনকে দূর করে একটি ঐক্যবদ্ধ সমাজের মধ্যে দিয়ে একটি সুখী সমৃদ্ধ জাতি, ধর্ম, বর্ণ, দর্শন একত্র হয়ে কিভাবে একটি পরিপূর্ণ রাষ্ট্র গঠন করতে পারে, যে রাষ্ট্রে সুখ হবে সার্বজনীন। সেইখানেই আবুল মনসুর আহমেদের দার্শনিক চিন্তা ও রাষ্ট্রচিন্তা অত্যন্ত গুরুত্ব প্রাসঙ্গিক। ধন্যবাদ সবাইকে। শুরু করব ম্যাকাইভারের একটি উক্তি দিয়ে, আমরা যা তাই আমাদের সংস্কৃতি বা কালচার পরিবর্তনশীল। মানুষ কালচার পরিবর্তন করে, আবার কালচার মানুষকে পরিবর্তন করতে পারে, তবে এই পরিবর্তনের সময়টা স্থির না। ঠিক যেমনটা লেনিন বলেছিলেন, দশকের পর দশক অনেক কিছুই ঘটে না, আবার কয়েক সপ্তাহের মধ্যেই ঘটে যেতে পারে দশকের ঘটনা।
2024 সালের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের যে পরিবর্তন ঘটে গিয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। অন্যায়, অত্যাচার, দুর্নীতি এবং আর্থসামাজিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালির এই রুখে দাঁড়ানো ছিল এক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জাগরণের বহিঃপ্রকাশ। শুধু রাজনীতিই নয়, এই অভ্যুত্থান দেশের মানুষের সংস্কৃতির চেতনা এবং মননে সৃষ্টি করেছিল এক নবজাগরণ। এই প্রেক্ষাপটে আবুল মনসুর আহমদের ভাবনা আজ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, কেননা আবুল মনসুর আহমদ সংস্কৃতিকে শুধুমাত্র নাচ, গান, পোশাক পরিচ্ছদ কিংবা খাবার দাবারের রাজনীতি হিসেবে দেখতেন না, সংস্কৃতি হিসেবে দেখতেন না। আবুল মনসুর আহমদ ছিলেন এমন একজন চিন্তাবিদ যিনি বিশ্বাস করতেন জনগণের ভাষা, জীবনযাত্রা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতিই মূলত টিকে থাকে। তিনি তার সাহিত্য এবং রাজনৈতিক লেখায় বারবার তুলে ধরেছিলেন সাধারণ মানুষের বুদ্ধিভিত্তিক অধিকার, ভাষার স্বাতন্ত্র্য এবং রাজনৈতিক নৈতিকতা। 2024 সালে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানও ছিল মূলত সেই সাধারণ মানুষের, যারা শহর বন্দরের চায়ের দোকান, গার্মেন্টসের ফ্লোর কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছিল, এই দেশটা কার? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা আবিষ্কার করে সংস্কৃতির মেরুদণ্ড শক্ত না হলে রাজনীতি টেকে না। 2024 সালের জুলাই আন্দোলনের পর কালচারের যে পরিবর্তন দেখা গিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল নতুন সাংস্কৃতিক জাগরণ, 2 ভাষা এবং মত প্রকাশের অধিকার, 3 মৌলিক শিক্ষা এবং বোধের উন্মেষ এবং 4 আবুল মনসুর আহমদকে পুনরাবিষ্কার। নতুন সাংস্কৃতিক জাগরণ। যুব সমাজ, যারা এতদিন শুধুমাত্র বিদেশি ট্রেন্ড অনুসরণে ব্যস্ত ছিলেন, তারা এখন বর্তমানে নতুন করে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাংলাদেশের উপন্যাস, নাটক এবং অন্যান্য জিনিস সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছেন। আবুল মনসুর আহমদ যেমন তার আয়না, ফুড কনফারেন্স এবং অন্যান্য ব্যঙ্গ রচনায় সমাজের নানা অসঙ্গতিগুলোকে তুলে ধরেছিলেন, বর্তমানে নাট্যকার এবং গীতিকাররা তাদের লেখনীতে সমাজের নানা ব্যঙ্গ বিদ্রুপ তুলে ধরছেন, নানা অসঙ্গতি তুলে ধরছেন এবং ক্ষমতা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করছেন, যা মূলত সাংস্কৃতিক নবরূপায়ণ। ভাষা এবং মত প্রকাশের অধিকার। কথায় আছে, যে জাতি নিজের কণ্ঠস্বর হারায় সে জাতি আর স্বাধীন থাকে না। পরাধীনতার এই শেকল পেরিয়ে আমরা জুলাই পরবর্তীতে এমন এক বাংলাদেশ পেয়েছি যেখানে আমরা আর নিজের মতামতকে লুকিয়ে রাখি না, যেখানে আমরা ভাড়াটে পরিচয় বাঁচি না, বরং যেখানে আমরা আয়নাঘরের ভয়ে নিজের সমস্যাগুলোকে লুকিয়েও রাখি না, বরং মত প্রকাশের এই অধিকার ফিরে পাওয়ার পর আমরা নিজের ভাষায় নিজের সমস্যাগুলোকে তুলে ধরতে শিখেছি। ভদ্রলোকের রাজনীতির বাইরে গিয়ে এক সাধারণের রাজনীতি তৈরি করছি, ঠিক যেমনটা আবুল মনসুর আহমদের আদর্শ প্রান্তিকের কণ্ঠস্বরকে মঞ্চে তোলা। 3 মৌলিক শিক্ষা এবং বোধের উন্মেষ। আবুল মনসুর আহমদ বলেছিলেন, অশিক্ষিত জাতি কখনো সংস্কৃতি রচনা করতে পারে না। অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কৃতিকে পরিবর্তনের দাবি উঠেছে, শিক্ষাকে পরিবর্তনের দাবি উঠেছে, যেখানে প্রশ্নবিদ্ধ শিক্ষা কাঠামো, বিতর্কিত মূল্যায়ন এবং অন্যান্য অপসংস্কৃতি, অপশিক্ষার বাইরে গিয়ে বরং মৌলিক এবং মানবিক শিক্ষার কথা বলা হচ্ছে, যা মূলত কালচারের নবরূপায়ণ। আবুল মনসুর আহমদকে পুনরাবিষ্কার। আজকে নতুন প্রজন্ম নতুন করে আবিষ্কার করছে আবুল মনসুর আহমদের মতো লেখকদের। তার ব্যঙ্গাত্মক রচনা, রাজনৈতিক বিশ্লেষণ এবং ভাষার প্রতি দরদের মধ্য দিয়ে নতুন প্রজন্ম দেখছে কীভাবে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনীতি একে অপরের সঙ্গে সম্পর্কিত। আবুল মনসুর আহমদ যেমন তার বাংলাদেশের কালচার বইয়ে বলেছিলেন, ধর্মের সবটুকুই কালচার, কিন্তু কালচারের সবটুকুই ধর্ম নয়। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এমন কালচার দেখতে পাই যে কালচার ছিল মূলত ধর্মনিরপেক্ষ, যে কালচারে কম পরিসরে বিরাজ করতেছে সাংস্কৃতিক উপনিবেশবাদ। 2024 সালের গণঅভ্যুত্থান আমাদের প্রমাণ করিয়ে দেয়, সংস্কৃতি কেবল বিনোদন নয়, সংস্কৃতি একটি জাতির মুক্তি, একটি জাতির অস্তিত্ব। এই অভ্যুত্থান আমাদের প্রমাণ করিয়ে দেয়, প্রতিবাদের ভাষা কখনো কেবলমাত্র স্লোগানে সীমাবদ্ধ থাকে না, বরং গানে, গল্পে, কবিতায়, এমনকি নাটকের সংলাপে ফুটে উঠতে পারে প্রতিবাদের ভাষা। আবুল মনসুর আহমদ ছিলেন সেই জীবন্ত প্রতিবাদের ভাষার একজন প্রবর্তক, যার আলো আজও নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ দেখাচ্ছে। এই পরিবর্তন আমাদের প্রমাণ করিয়ে দেয়, সংস্কৃতি কেবল বিনোদন নয়, সংস্কৃতি একটি জাতির মুক্তি, একটি জাতির অস্তিত্ব। আবুল মনসুর আহমদ যেটি আগেই বলেছিলেন, একটি জাতির প্রকৃত মুক্তি তখন আসে যখন তার সংস্কৃতি এবং চেতনা স্বাধীন হয়। আমরা এখন সেই স্বাধীনতা খুঁজছি আমাদের চিন্তায়, সৃজনে এবং মননে। আমরা এখন এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়, নাটক প্রতিবাদেরও মাধ্যম। গান শুধুমাত্র প্রেমের কথা বলে না, গান দ্রোহের কথা বলে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে আমাকে যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও কালচার। যদি কালচার শব্দটি নিয়ে কথা বলি, কালচার বলতে সাধারণত আমরা বুঝি একটি সমাজ বা গোষ্ঠীর মানুষের দীর্ঘদিনের বিশ্বাস, আচার, ব্যবহার, দর্শন, মতাদর্শ, নীতি নৈতিকতা সব কিছুর সমষ্টি। খুব সহজ কথায় যদি বলি,
একটি গোষ্ঠী বা সমাজের মানুষগুলোর জীবনের যে পূর্ণ প্রতিচ্ছবি সেটি হচ্ছে কালচার। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কালচার নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের অনেকগুলো কালচারাল সেগমেন্ট নিয়ে কথা বলতে হয়, যেমন ধর্মীয় কালচার, রাজনৈতিক কালচার, শিক্ষা, আমাদের ঐতিহ্য বা সংস্কৃতির কালচার, এরকম আরও সহস্র বিষয় চলে আসবে। বিশ্ববিদ্যালয়ে পদার্পণের পর জীবন থেকে অনেকগুলো দিন পেছনে ফেলে সামনে পেরিয়ে এসেছি। গ্র্যাজুয়েশনের শেষ 5-7 দিন আগের একটি কথা মনে পড়ে গেল। সকালবেলায় ক্যাম্পাসে নিজের রুমে ফিরছিলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। হঠাৎ করে চোখে পড়ল 7-8 জন তরুণ তরুণী যারা সবেমাত্র ক্যাম্পাসে এসেছে সকাল 8টার ক্লাস করার জন্য, কি উদ্বেগে তারা ছুটে চলেছে ক্লাসরুমের দিকে। তাদেরকে দেখে আমার নিজের কথা মনে পড়লো। আমি যখন তাদের বয়সে ছিলাম আমিও ঠিক সকাল 8টার ক্লাস ধরার জন্য খুব দ্রুত গতিতে ছুটে যেতাম আমার ওই শ্রেণীকক্ষে, কিন্তু এজন্য নয় যে ওই শ্রেণীকক্ষে গেলে আমি নতুন কিছু শিখতে পারবো। বিশ্ববিদ্যালয়ে এসেও আমার মধ্যে শেখার সেই আনন্দটা এই শিক্ষা ব্যবস্থা দিতে পারেনি। এবং আমি জানি 5 বছর পর যাদেরকে দেখে আজকে আমার নিজের কথা মনে পড়ে গেল, তারাও জানে ওই ক্লাসরুমে নতুন করে শেখার কিছু নেই। তারা এত তাড়াহুড়ো করে ছুটে চলেছে শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের আশায়, কারণ 5টা মিনিট দেরি হলে টিচার অ্যাটেন্ডেন্স দিবে না, আর অ্যাটেন্ডেন্স না দিলে আমরা পরীক্ষার হলে নম্বর পাবো কম। কিন্তু আমাদের ওই ক্লাসরুমে প্রশ্ন করার কোনো অধিকার নেই। আজকে ইঞ্জিনিয়ারিং পড়তে যে বুঝেছি, যেটা বুঝতে পারছো না সেটা মুখস্থ করে নিতে হবে, এটাই নিয়ম। আর এই নিয়মের বেড়াজালে প্রতিটা অংশই আমরা আজকে মুখস্থ করে আসছি। আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা ওইভাবে সম্মানই দেই না যতটা সম্মান আমি আমার ধর্মীয় উপাসনালয়টিকে দিয়ে থাকি। আপনি যদি আজকে পাশের দেশে রবীন্দ্রভারতী কিংবা শান্তিনিকেতনের দিকে তাকান, তারা তাদের এই শিক্ষা অঙ্গনগুলোকে যেরকম পূজনীয় স্থানে রাখে, আমরা সেটা রাখতে পারি না। এটা আমাদের কালচারের সমস্যা। আমাদের কালচার আগে যেমন ছিল, গণঅভ্যুত্থানের পরেও ঠিক তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি। শুধু এই কালচারে যে মানুষগুলো অভিনয় করতো সেই মানুষগুলোর পরিবর্তন এসেছে, অর্থাৎ অভিনেতারা এখন নতুন করে অভিনয় করছেন। সম্মানিত সুধী, ঈদের সময় কিংবা পূজার সময় বিগত 5-7 বছর যাবৎ একটা জিনিস খুব দেখা যায় ফেসবুকে, ধর্ম যার যার, উৎসব সবার। এটি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিভিন্ন ধরনের মারামারি বা মতাদর্শের সমস্যা। মাননীয় সভাপতি, আমাদের এই সমাজে বা আমাদের বাংলাদেশের এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় আমরা কেন জানি এই প্রতিযোগিতাতে খুব বেশি লিপ্ত থাকি যে আমার ধর্মই শ্রেয় বা আমার ধর্মই শ্রেষ্ঠ। আমাদেরকে এই চিন্তাভাবনা বা বিশ্বাস করতেই দেওয়া হয় না যে আমার সোসাইটিতে আমার ধর্ম ব্যতীত আরও যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই ভালো কথা বলে, প্রত্যেকটা ধর্মই সৃষ্টি জগতের ভালো চায়, প্রত্যেকটা ধর্মকেই আমি আমার নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করি তেমন শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে যে আমি কেন বললাম যে আমাদেরকে সামাজিকভাবে এই ধরনের চিন্তা করতেই দেওয়া হয় না। তার উত্তর খুবই সহজ। ওই ক্লাস 1-এ যখন আপনার ধর্ম বইটিকে আলাদা করে দেওয়া হয়, আপনার যে বন্ধু আপনার সাথে একই শ্রেণীকক্ষে বসে বাংলা ক্লাস করলো, ইংরেজি ক্লাস করলো, অঙ্ক ক্লাস করলো, কিন্তু ধর্ম ক্লাসে চলে গেল অন্য একটি ক্লাসরুমে, ঠিক তখন ওই ছোট্ট শিশু শিক্ষার্থীর মাথায় এই জিনিসটা ঢুকে যায় যে ঠিক এখানেই আমাদের ভিন্নতা, ওর সাথে আমার ভিন্নতা এই ধর্মীয় অনুভূতিতে, ধর্মের জায়গায়। আমি তো জানিও না যে ওর ধর্ম বইতে কী লেখা আছে, কিন্তু আমি এটা বিশ্বাস করতে শুরু করি ওর ধর্ম বইয়ের থেকে আমার ধর্ম বই শ্রেয়। এটা আমাদের কালচারের একটি চরম সমস্যা। আরও একটি সমস্যা আছে, আমি যদি আমার সাথে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, শিক্ষার কালচার নিয়ে কথা বলি, যার কোনো পরিবর্তন আমি গণ অভ্যুত্থানের পরেও দেখতে পাই না। তার মধ্যে একটি হচ্ছে আমরা আইন নিয়ে পড়াশোনাই করি না। আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনি কলেজ জীবন পর্যন্ত আইন বিষয়ক কোনো পড়াশোনা পাবেন না। কলেজে আসার পরে যখন বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয় তখন আইনের ওপরে আলাদা একটি সাবজেক্ট, কিন্তু এই ছোটোবেলা থেকেই আইনের ব্যাপারে আমাদেরকে জানানো এই রাষ্ট্রের একটি অধিকার ছিল। কেননা তবেই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারতাম। আমি যদি আইনগুলো জানতে পারতাম তাহলে সেই আইন রক্ষা করা আমার সমাজের এবং রাষ্ট্রের মানুষের জন্য খুব সহজ হতো। আমি যদি রাজনৈতিক কালচার নিয়ে কথা বলি তাহলে বলতে হবে যে ছাত্রলীগ শুধুমাত্র নাম পরিবর্তন করেছে, চরিত্রগুলোতে ভিন্ন মানুষগুলো অভিনয় করছে, হয়তো কার্যক্রমের পন্থাতেও কিছুটা ভিন্নতা এসেছে, কিন্তু কালচার রয়ে গেছে ঠিক একই রকম। সিঙ্গাড়া এবং কোক খাওয়াবো, মিছিলে চলো, এটাই আমাদের রাজনৈতিক কালচার। এই ক্ষুধার্ত জাতির মানুষগুলো সিঙ্গাড়া এবং কোকের লোভে হয়তো মিছিলে চলে যাচ্ছে রাস্তা থেকে উঠে, কিন্তু ওই অন্ধকার ঘরে বসে রাজনীতি করে যাচ্ছে সেই বিষাক্ত মানুষগুলো যারা জনগণের নামে নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করে। সমস্যা এটাই মাননীয় সভাপতি, সম্মানীয় সুধী। আজকে আমরা যদি এই কালচার নিয়ে কথা বলি তাহলে আরও যত ধরনের বিষয় উঠে আসে প্রত্যেকটা জায়গাতেই আমার কেন জানি মনে হয় যে কোনো পরিবর্তন আসলে আসছে না, শুধুমাত্র নতুন রূপে নতুন মানুষগুলো ওই জায়গাগুলোতে অভিনয় করে যাচ্ছে।
যেই কালচারের মূল বিষাক্ত মাটি থেকে তৈরি, সেই মাটির পরিচর্যা না করলে তার ফল বিষাক্ত হবে। এই ক্ষুধার্ত বাঙালি নিজের ক্ষুধা নিবারণের জন্য সেই বিষাক্ত ফল খেয়ে নিজে বিষাক্ত হয়ে অনেকে বেঁচে থাকবে, অনেকে হয়তো মরেও যাবে। তবে সেই মাটির পরিচর্যা করার কথা কেউ ভাববে না। আর যতদিন এই মাটির পরিচর্যা না হবে ততদিন এই কালচারে ভালো কিছু যুক্ত হবে এবং এই কালচার থেকে খারাপ জিনিসগুলো বের হয়ে যাবে, একটি সুষ্ঠু কালচার তৈরি হবে। এই জিনিসটা আমাদের কালচারে হবে না। এই শিক্ষা ব্যবস্থা বা আমাদের শিক্ষার সামগ্রিক ব্যাপার যদি আমরা সুন্দর মতো তুলে ধরতে না পারি, কেননা দেশের বিভিন্ন ধরনের ক্রান্তি লগ্নে আপনি দেখবেন, কিছুদিন আগে মাইলস্টোনের ঘটনাও যদি বলি, সেখানে 600 টাকা করে পানির বোতল বিক্রি হচ্ছে। কেননা ওই দোকানদার জানে আপনার জ্বলন্ত সন্তানের বিনিময়ে 600 না 6000 টাকা দিয়ে আপনি একটি পানির বোতল কিনতে প্রস্তুত। তার শিক্ষা এবং মূল্যবোধের গোড়াতে যদি সমস্যা না থাকতো, তাহলে এই ধরনের চিন্তা বা চেতনার জায়গাগুলো আমার সোসাইটিতে বা আমার সমাজে, যাদেরকে আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলি, এই ধরনের মানুষের মানসিকতার মধ্যে আসতোই না। তাই বলতে চাই, এই কালচার যদি আমরা এই কালচারে নতুন কিছু যদি নিয়ে আসতে চাই, এই কালচার যদি আসলে সুন্দর করে আমাদের মাঝে সবার মধ্যে আমরা ফুটিয়ে তুলতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। রবি ঠাকুরের দুটি লাইন বলে শেষ করব। 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। আমাদের কালচার, এই আশায় ব্যক্ত করব যে আমাদের কালচার যেন আমাদেরকে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে শেখায়। ধন্যবাদ সম্মানিত সুধী, ধন্যবাদ আজকের সঞ্চালক, ধন্যবাদ সবাইকে। For decades nothing happens, then in weeks decades happen. ভ্লাদিমির ইলিচ লেনিন কথাটি বলেছিলেন। এই কথাটি এতদিন শুধুমাত্র বইয়ে পড়া কথা ছিল, কিন্তু গত বছর জুলাইতে আমরা তা ইতিহাসে রূপান্তর করেছি। একটা নিকষ কালো অন্ধকার, ঠাঠা হাসি, স্বৈরাচারের স্বৈরাচারিতায় গড়ে তোলা হীরক রাজার দেশ, পানির চেয়েও স্বল্প মূল্যে বিক্রি হয়ে যাওয়া জীবনের নিরাপত্তা নামক নাগরিক অধিকার, 18 কোটির দেশে সকলকে পুতুল নাচের আসরে কাঠপুতুল বানানোর অপচেষ্টা, যে পুতুলের মুখটুকুন সেলাই করা, এমনই আরও নির্মমতা ও প্রহসনের কালো অধ্যায়ে পরিপূর্ণ 15 বছরের নিখুঁতভাবে গড়ে তোলা মসনদ, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পুরো রাষ্ট্রযন্ত্রটাকে নীল নকশা করে করা হয়েছিল পঙ্গু। সে পঙ্গু রাষ্ট্রযন্ত্রের উপর চেপে বসা স্বৈরাচারের টুঁটি চেপে ধরে একদিন ছাত্র জনতা। অসম্ভবকে সম্ভব করে তোলে এ জাতির টগবগে তরুণ রক্তের ফোয়ারা। সমতার অধিকার আদায়ের আন্দোলন রূপ নেয় গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে। সুকান্ত ভট্টাচার্যের সেই কাঙ্ক্ষিত 18 সেদিন নেমে এসেছিল বাংলার রাজপথে। মাত্র কয়েকটা দিন, আর তাতেই যেন সময় তার গতি হারিয়ে ফেলে। শুরুর বৈষম্য বিরোধী আন্দোলন 3 দিনের মাথায় রূপ নেয় স্বৈরাচারের পতনের ঘোষণায়, মানুষের কণ্ঠের পুনর্জন্ম। এতদিন যারা নীরব দর্শক ছিল, তারা হয়ে উঠল লেখক, নিজেদের ভাগ্যের, নিজেদের ইতিহাসের এক নতুন বাংলাদেশ যা বদলে গেছে। কিন্তু এই পরিবর্তন শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিকও বটে। 1971-এ আমরা দেশ পেয়েছিলাম, কিন্তু রাষ্ট্র সেটা তো গড়া হয়নি। এখন সেই রাষ্ট্র গড়ার সময়, এখন দায়িত্ব আমাদের। আমরাই সেই প্রজন্ম যারা রাষ্ট্রকে গড়ব, ভাঙব, আবার গড়ব। ফরহাদ মজহার বলেছিলেন, রাষ্ট্র গঠন মানে শুধু বিল্ডিং বানানো নয়, রাষ্ট্র গঠন মানে নিজেদের আমরাকে গড়ে তোলা। এই সিদ্ধান্তই আমাদের সাংস্কৃতিক অবস্থান। ছোটবেলা থেকে আমরা সংস্কৃতি মানে বুঝতাম মঞ্চে সংলাপ নিয়ে দাঁড়িয়ে থাকা অভিনেতা, ফ্রেমে বন্দি অনুমোদিত শিল্প, গাইডলাইন ফলো করা নাটক। কিন্তু এই জুলাইয়ের পর আমরা এখন বুঝতে পারছি, সংস্কৃতি মানে পথে দাঁড়িয়ে চিৎকার করে বলা সত্য, দেয়ালে আঁকা অসমাপ্ত গল্প, মাইক্রোফোনে গাওয়া জিজ্ঞাসা। জুলাই গণ অভ্যুত্থান আমাদের বুঝিয়েছে, সংস্কৃতি শুধু মনোরঞ্জনের জন্য নয়, সংস্কৃতি প্রতিরোধ। শুধু রাজনৈতিক চেতনা নয়, ঘুরে দাঁড়িয়েছে সংস্কৃতি। নতুন কবিতা এসেছে, যেখানে প্রেম নয়, আছে প্রতিবাদ। নতুন গান এসেছে, যেখানে সুর গলায় আটকে থাকে না, বিস্ফোরিত হয়। এই সংস্কৃতি ভয় পায় না, এই সংস্কৃতি জবাব চাইতে জানে। ঠিক যেমন লেনিন বলেছিলেন, যেখানে কিছুই ঘটে না বহু বছর ধরে, একটু সময়ে ঘটে যায় ইতিহাস। এমনই ইতিহাস আমাদেরও। আমরাই সেই বাংলাদেশ, যেখানে এখন আর শিল্পীরা চুপ থাকে না, মঞ্চে উঠে আসে রাস্তার গল্প, খোলা আকাশের চিঠি। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের সংস্কৃতি বদলে গেছে।
এখন যেন সংঘর্ষের থেকে সংহতির চাদর মেলে ধরেছে বাংলাদেশ। অন্ধকারের ভেতর থেকে ঝিলমিল করছে নতুন সূর্যের আলো। রক্তের বেদনা শেরানো হয়েছে আলোর সুতোয়। এখনই সময়, এখনই নতুন সম্ভাবনা সামনে, এক নতুন স্বপ্নের দেশের, যেখানে ন্যায়, সংস্কৃতি ও গণ অভ্যুত্থানের সে চেতনার মধ্য দিয়ে আমরা গড়ে তুলব নতুন এক দিগন্ত। তবে এই পরিবর্তন শুধু পরিবর্তন নয়, এই পরিবর্তন এখনও অপূর্ণ, কারণ স্বৈরাচার চলে গেলেও তার ছায়া রয়ে গেছে চেতনায়, অবচেতনে এবং আমাদের ব্যবস্থায়। আমরা এখন জানি পরিবর্তন কথাটা শুধু একটা স্লোগান নয়, এটা একটা প্রতিজ্ঞা, এটা একটা নির্মাণ, এটা আমাদের নতুন চেতনা। এই চেতনার মাধ্যমে আমরা গড়ে তুলব আমাদের নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো নিরাচার, অন্যায়, অবিচার, যেখানে থাকবে না কোনো ন্যায়ের অবক্ষয়। আমরাই করব আমাদের নতুন বাংলাদেশ, এবং জুলাই পরবর্তী সংস্কৃতি আমাদের শেখাবে কিভাবে কি করতে হবে, কি থেকে কি করতে হবে। আমরাই সেই নতুন বাংলাদেশ গড়ে তুলব এই তরুণ প্রজন্মের হাত ধরে। আগে আমরা শিখতাম পশ্চিমের দিকে তাকিয়ে, এখন পশ্চিম তাকায় আমাদের দিকে। তারা দেখে আমরা বাংলাদেশের তরুণরা কিভাবে তর্জনী তুলে দিতে পারি ইতিহাসের গালে চড়। তারা দেখে কিভাবে আমরা নতুন এক সংস্কৃতি দিয়ে গড়ে তুলছি আমাদের দেশ, কিভাবে আমরা এই সংস্কৃতির মাধ্যমে আমাদের অস্তিত্বকে ঘোষণা দিচ্ছি। ধন্যবাদ সকলকে। আমরাই গড়ব আগামীর বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো অবিচার। ধন্যবাদ। ভুলে যাও তুমি, ভুলে যাই আমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে অকালে মরেছে মানুষ, কিভাবে কেটেছে রাতে। আসলে জুলাইয়ের সেই রাতগুলো যে কতটা নির্ঘুম কেটেছিল পার্শ্বার গানেও কিছুটা বোঝা যায়। আমরা তখন এমন একটা সময় পার করে এসেছি যখন ফোনটা হাতে নিতাম, ভাই বোনদের চিৎকার, গুলির শব্দ শুনে কখন যে চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তো নিজেও বুঝতাম না। হ্যাঁ, আমি বলছি সেই গণ অভ্যুত্থানের কথা, যেই গণ অভ্যুত্থান ধারণ করে জুলাইয়ের সেই স্পিরিটকে। এক তরুণ কবি সেই স্পিরিটকে ধারণ করে লিখেছিলেন, আমি রাজনীতি বুঝি না, আমি শুধু বুঝি রাতের শেষে ভোর হয়। আর সেই ভোরই আজ পরিচিত জুলাই বিপ্লব 2024 নামে। রাস্তায় তখন ভেসে এসেছিল গান, শোনো মহাজন আমি নয়তো একজন। স্লোগান দিচ্ছিল হাজারো তরুণ কণ্ঠ, আর সেই সুরের ভেতরেই ছিল প্রতিবাদ, সাহস আর আগুন। আর সেই সাহসের আগুনে এক করেছিল পুরো বাংলাকে। দেশের জন্য প্রাণ দিতে ছিল না কোনো দ্বিধা, লাখো তরুণ জীবনকে বাজি রেখে নেমেছিল প্রতিবাদের মঞ্চে। তাদের ভাষায় রবি ঠাকুরের মতে এমনই কণ্ঠে তারা বলতে চেয়েছিল, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কেন শুরু হয়েছিল এই বিপ্লব? 2024 সালের জুলাইয়ে এক ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে বিস্ফোরিত হয় তরুণদের কণ্ঠ। মত প্রকাশের অধিকার দমন, শিক্ষাকে বাণিজ্যিকীকরণ, ইতিহাস বিকৃতি, সাংস্কৃতিক সংকোচন, এই সব কিছুর বিরুদ্ধে মানুষ, বিশেষত ছাত্র সমাজ রুখে দাঁড়ায়। এই বিপ্লব শুধু রাজনৈতিক ছিল না, এটি ছিল সাংস্কৃতিক রেনেসা। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মুহূর্তে মুহূর্তে প্লট পরিবর্তন, ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া থেকে শুরু করে আবু সাইদের মৃত্যু, কি ছিল না? শুধুই কি আবু সাইদের? মীর মুগ্ধ, ফাইয়াজ, ওয়াসিম সহ অনেকগুলো ভাইয়ের প্রাণ ঝরে গেছে। অনেকে কবিতা লিখেছে, অনেকে গান, অজস্র শিক্ষার্থী দেয়ালে আঁকা গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করেছে প্রতিবাদ। সেই গ্রাফিতিগুলো ছিল মুগ্ধের সেই শেষ কথাটি, পানি, পানি লাগবে পানি। স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী দেয়ালে আঁকা অসংখ্য গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলে। কবির কণ্ঠে ভেসে আসে করুণ সুর। মেট্রো রেলে চড়ে দেখি আমি আছি, আমার সেই বড় ভাই আজ নেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যখন নামি তখন মনে হয় এ তো আস্ত রক্ত ভেজা সরণি। ফুলা রোডের পাশ দিয়ে হাঁটলে মনে হয় জানেন তো আমারও বোন রোজ এই রাস্তা দিয়ে হাঁটত। এই বিপ্লব বদলে দিয়েছে আমাদের কালচারের সম্প্রীতিকে। সাহিত্যে এসেছে প্রতিবাদের ভাষা,
লেখকের কলম হয়ে উঠেছে আগ্নেয়াস্ত্র। সঙ্গীতে এসেছে জাগরণ, নাটকে এসেছে জনগণের মুখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায় মঞ্চস্থ হয়েছে পথনাটক। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কালচার ধারণ করে জুলাইয়ের সেই স্পিরিটকে। এখনকার তরুণরা আর আগেকার তরুণদের মধ্যে পার্থক্য কিন্তু আছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যেভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি, তার গত 15 বছরে কিন্তু আমরা সেভাবে পারতাম না। এখন যেভাবে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাই, সেই সাহসও কিন্তু আমরা আগে পেতাম না। সেই সাহসগুলো জুগিয়েছে এই তরুণ প্রজন্মের হাতিয়ার হয়েছে। প্রতিবাদের ভাষা যখন হয়েছে কবিতা, গান, নাটক, তখন এই কালচার শুধু এতটুকুতেই না, আমাদের শিক্ষা, সংস্কৃতি সব কিছুর উপরেই রেখেছে বিরাট পরিবর্তন। এই পরিবর্তন শুধু আমাদের শেখায় যে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে অন্যায়কে অন্যায় বলার এবং ন্যায়কে ন্যায় বলার যে সত্যটা, আমার পথ দেখাবে আমার সত্য, কবির ভাষায় সেই সত্য বলার অধিকারকে আমরা যেন সেভাবে ফিরে পেতে চাই। জুলাই পরবর্তী গণ অভ্যুত্থান কালচার আমাদের সেটা শেখায়, কিন্তু সেখানেও রয়েছে সমস্যা। কিছু জায়গায় দেখা যায় যখন এই কালচারের মাঝখানে 2-1টা জায়গায় ব্যতিক্রম থাকে। যে আমরা কিছুদিন আগে যেমনটা দেখলাম যে মানুষকে পিটিয়ে হত্যা করছে, 2-1টা ব্যতিক্রম ঘটনা বা কিছু এরকম ঘটনা হচ্ছে যেগুলো আসলে আমাদের সংস্কৃতিকে ভালোভাবে না খারাপভাবে রিপ্রেজেন্ট করছে। সেই জায়গাগুলোতে যদি বলতে হয়, সেখানে আমাদের এই যে জুলাইয়ের কালচারটা সেটা আসলেই বিঘ্নিত হচ্ছে কিছু জায়গায়, কিছু কুমানুষের জন্য, যারা এই যে জুলাই স্পিরিটটাকে ধ্বংস করতে চায় বা সেই যে সত্য বা সেই যে আমাদের সাহস বা শক্তিকে তারা ধারণ করছে না। কিছু মানুষের জন্য আমাদের যে জুলাই পরবর্তী সংস্কৃতিকে আমরা বলি, আমাদের যে প্রতিবাদের ভাষা, প্রতিবাদের এই মাধ্যমটা নষ্ট হচ্ছে, সেই জায়গাগুলোতে জুলাই পরবর্তী কাজ করার জন্য এই জায়গায় দৃষ্টি দেওয়া উচিত। ম্যাকগাইভারের মতে আমরা যা, তাই তো আমাদের সংস্কৃতি। সেই জায়গায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী কালচার আমাদের যেটা শেখায়, প্রতিবাদ, সাহসিকতা, সত্যকে ধারণ করা, সেই স্পিরিটকে আমরা সেই সাহসিকতা এবং সত্যকে ধারণ করে যত রকমের দুর্নীতি, অনিয়ম, অত্যাচার বা যাই হোক না কেন, সেসবের বিরুদ্ধে যেন কথা বলার এবং সেসবকে রুখে দাঁড়ানোর জন্য সবটুকু দিয়ে চেষ্টা করতে পারি। এটাই আপনাদের কাছে আমাদের আকুল দাবি। ধন্যবাদ সবাইকে।